আমি আপনাদের সাথে আর কথা বলার মতোই নাই ভাই, আমি আর নাই ভাই। মাইলস্টোন ট্র্যাজেডিতে হারানো সন্তানের জন্য পাগল প্রায় বাবা, নারী ছেঁড়াধনের জন্য আকুতি মায়ের, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট শিশুরা, বার্ন ইনস্টিটিউটে ভারতীয় চিকিৎসক দল। ডিএনএ স্যাম্পল দিয়েছি, এক সপ্তাহ পরে তারা এই রিপোর্টটা দিবে। আপনাদের মনে হয় এই যুগে এক সপ্তাহ আমার বোন দুলাভাই কি নিয়ে থাকবে? দুইজনের লাশ নাকি পেয়ে গেছে, আর দুইটা লাশ। আমারটা কেন আমার বাচ্চা তো আমি চিনি। বাচ্চারা বের হবে, আমরা নিয়ে যাব। গার্ডিয়ানগুলোও মারা গেছে সব। আমি পুড়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। পরে হচ্ছে নিলয় হসপিটালে যেও বারবার ওর কথা বলতেছিল। বিমান বিধ্বস্তে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। কাল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা, স্বজনহারাদের পাশে থাকার ঘোষণা বিএনপির। তাদের যে ব্যথা, তাকে সন্তান দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার, আজই তোলা হবে আদালতে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, 4টি আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন। সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো পর্যালোচনায় কমিশন গঠন। মাইলস্টোনের ঘটনা পুঁজি করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা ফ্যাসিবাদীদের। ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রায় এনসিপি, নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি নাহিদের। শুধু পরিবার নয়, নিজ কার্যালয়ের গাড়ি চালকদেরও প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। অসামান্য অবদানের স্বীকৃতির কোটায় দেওয়ার সুবিধার নথি জব্দ দুদকের। এবং দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হচ্ছে না, জানালেন বাণিজ্য উপদেষ্টা। বাড়তি শুল্ক কমাতে ফের বৈঠকের অনুরোধ, ইতিবাচক ফল পাওয়ার আশা। নিখোঁজ সন্তানের খোঁজে দিশেহারা বাবা মা, সন্তানের জন্য অশ্রু ঝরাচ্ছেন দুর্ঘটনা কবলিত স্কুলের মূল ফটকের সামনে। কখনো চিৎকার করে স্কুল কর্তৃপক্ষের কাছে চাইছেন সন্তানের খোঁজ। সকাল থেকে মাইলস্টোন স্কুলের শিক্ষকরা এসেছেন ক্যাম্পাসে। কাজ শুরু করেছে স্কুল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি। মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীর রাইসামনির বাবা শাহাবুল ইসলাম। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে রাইসামনি। প্রায় সম্পূর্ণ শরীর পুড়ে গিয়ে ঘটনাস্থলে প্রাণ যায় রাইসার দেহাবশেষের ঠাঁই হয় সিএমএইচে। এখনো বুঝে পায়নি আদরের সন্তানের মরদেহ। এরই মধ্যে আরেক অভিভাবক রাইসামনিকে দাবি করেছেন তার সন্তান হিসাবেও। সন্তানের শারীরিক গঠন তার কাছে চিরচেনা, তাই রাইসার জন্য এখন পাগল প্রায় বাবা শাহাবুল। ওখানে 4টে বাচ্চা ছিল, আমার বাচ্চা সহ খানা খাচ্ছিল। দুইজনের লাশ নাকি পেয়ে গেছে, আর দুইটা লাশ। আমারটা কেন আমার বাচ্চা তো আমি চিনি। এদিকে সন্তান বেঁচে আছেন নাকি মরে গেছেন জানেন না আফিয়ার মা। তাই স্কুলের ভেতরে প্রবেশ করতে না পেরে মূল ফটকের সামনেই নারী ছেঁড়া ধনের জন্য আকুতি তার। বৃহস্পতিবার স্কুলের গেটে ভিড় করেন উদ্বিগ্ন অভিভাবক আর শিক্ষার্থীরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ভাগ্যক্রমে যারা বেঁচে গেছেন সেই সব শিক্ষার্থীদের তাড়া করছে দুঃসহ স্মৃতি। প্রিয় বন্ধু, প্রিয় সহপাঠীর সাথে খেলা হবে না, দেখা হবে না স্কুল মাঠে কিংবা টিফিনের ফাঁকে। একটা জোর একটা প্লেনের শব্দ হলো, অনেক জোরে প্লেনের শব্দ, কান ধরে রাখছিলাম। এত জোরে প্লেনের শব্দ কখনো শুনি নাই। এখন মনে হবে উপর দিয়ে বিমান উড়ে গেল, এখন পড়তে পারে আমাদের উপর। সবাই একসঙ্গে আমরা প্রতিদিন আসে এখানে গল্প করতাম। শামীম যখন পুড়ে যাচ্ছিল তো আমার আরেকটা ফ্রেন্ড নিলয়, ওর নাম, নিলয়কে বলছিল যে নিলয় আমাকে বাঁচাও। সকালে শিক্ষকরা আসেন স্কুলে, শোক স্তব্ধ তারাও। আমার সেই দিনের ঘটনা মনে হলে আমি চোখের সামনে দেখেছি। হতাহতদের তালিকা, নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ণয়ে স্কুল কর্তৃক গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করলেও গণমাধ্যমে কথা বলেননি কেউই। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছি তার কাছে।
ঠিক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল যে ফটক রয়েছে সেই ফটকে এখন আমরা দেখতে পাচ্ছি যে উদ্বিগ্ন অভিভাবক যারা শিক্ষার্থী রয়েছেন বিভিন্ন শ্রেণীর সেই শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে এবং সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে যাদের সন্তানদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি এমন 3 জন অভিভাবককে আমরা পেয়েছি যারা এখানে এসে তাদের সন্তানদের যে খোঁজ সেই খোঁজ তারা করেছেন। এখানে বেশ বলা যায় যে বেশ জটলা পেকেছে, অর্থাৎ এলাকাবাসী যারা রয়েছেন উৎসুক জনতার যে ভিড় সে ভিড় রয়েছে, পাশাপাশি এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরাও কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে এই যে সচরাচর যে প্রতিনিয়ত যে ঘটনাটি ঘটে, অর্থাৎ তাদের স্কুলের উপর দিয়ে বিভিন্ন ধরনের যাত্রীবাহী বিমান কিংবা অন্যান্য যে বিমান সেই বিমানগুলো উড়ে যায়, এখন তাদের আসলে আতঙ্ক তৈরি হয়েছে এক প্রকার। এই বিমান দেখলেই বা বিমানের শব্দ শুনলেই, উড়োজাহাজের শব্দ শুনলেই তাদের আসলে এক ধরনের আতঙ্ক, মনের ভেতরে একটা আতঙ্ক জাগছে যে কখন না জানি আসলে কোন দুর্ঘটনা ঘটে। এই ধরনের একটি যে শঙ্কা, সেই শঙ্কা তাদের মনের মধ্যে কিন্তু আসলে জাগছে এবং তারা বলছেন যে একসময় এটি স্বাভাবিক ঘটনা মনে হলেও এখন বিমানের শব্দ শুনলে তাদের মনের ভিতরে একটা অজানা কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এবং কিছুক্ষণ আগেও আমরা লক্ষ্য করেছি যে এখানে যাদের সন্তান হারিয়ে গেছে তারা আসলে এসেছিলেন এবং ভেতরে ঢোকার জন্য যে প্রাণপণ চেষ্টা সেটি আসলে তারা করেছেন, যদিও এখানে খুব কড়ারূপ করা হয়েছে, অর্থাৎ গণমাধ্যম কর্মী সহ অন্যান্য যে সাধারণ মানুষ অর্থাৎ স্কুল সংশ্লিষ্ট ছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারপরে আমরা দেখেছি যে যারা অভিভাবক রয়েছেন, বিশেষ করে যারা সন্তান হারিয়েছেন এবং খোঁজ পাচ্ছেন না যারা, বিশেষ করে তারা কিন্তু এসেছিলেন এবং তাদেরকে শেষমেশ ভেতরে ঢুকতে দেওয়া হয়। যারা এখানে কর্তৃপক্ষ রয়েছেন, প্রিন্সিপাল সহ স্কুল সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে তারা কথা বলেছেন এবং কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন, যদিও তারা আমাদের সাথে বের হওয়ার সময় কোনো কথা বলেননি। আরেকটি বিষয় বলে রাখি, যেদিন ঘটনা ঘটে সেই ঘটনার পরপরে কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের যেই উপকরণগুলো রয়েছে, বিশেষ করে ব্যাগ কিংবা স্কুল ব্যাগ, বইপত্র, খাতাপত্র কিংবা টিফিন বক্স, সেইগুলি কিন্তু তারা আসলে নিতে পারেনি কার্যত। যার যেভাবে আসলে প্রাণপণে তারা ছুটেছেন, সেই দিক বিদিক ছুটেছেন উদ্বুদ্ধ পরিস্থিতিতে, সেগুলো কিন্তু তারা নিতে পারেনি। তো সেইগুলো নেওয়ার জন্য, বিশেষ করে স্কুল ব্যাগ, খাতাপত্র অর্থাৎ শিক্ষার্থীদের ফেলে যাওয়া সেই সমস্ত স্কুল ব্যাগগুলো নেওয়ার জন্য অভিভাবকরা এসেছিলেন এবং সেগুলো কিন্তু তারা এখান থেকে নিয়ে গেছেন এবং অনেকে বলছেন যে তারা শুকরিয়া আদায় করছেন সৃষ্টিকর্তা যে এইভাবে তার সন্তানটা আসলে কিছু হয়নি বা সুস্থ আছেন, এই ভেবে তারা আসলে সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছেন এবং বলা যায় যে তারা আসলে বেঁচে গেছেন এই মহা দুর্ঘটনা থেকে। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমার হাতে সব শেষ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী তোহাকাম তামিম। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ ছোট্ট শিশুরা কাতরাচ্ছে হাসপাতালে, সুস্থতার অপেক্ষায় দিন গুনছেন স্বজনেরা। ইতোমধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে কাজ শুরু করেছেন ভারতীয় চিকিৎসক দল, বৈঠক করেন মেডিকেল বোর্ডের সঙ্গেও। এছাড়া চীনের বিশেষজ্ঞ দলের সঙ্গেও জুম মিটিং করেছেন চিকিৎসকরা। সবশেষ তথ্য অনুযায়ী জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন ভর্তি আছেন 44 জন। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ক্ষত নিয়ে হাসপাতালে কাতরাচ্ছে অর্ধ শতাধিক শিশু। এর মধ্যে 44 জনই চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। হাসপাতালটির পক্ষ থেকে জানানো হয় এদের মধ্যে 8 জনের অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধদের চিকিৎসা সহায়তায় বুধবার রাতে ভারত থেকে আসেন 4 জনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে তারা বৈঠক করেন বার্ন ইনস্টিটিউটের মেডিকেল বোর্ডের সঙ্গে। এছাড়া চীনের বিশেষজ্ঞদের সঙ্গেও জুম মিটিংয়ে উন্নত চিকিৎসা সেবা নিয়ে আলোচনা হয়। এদিন হাসপাতালটিতে চিকিৎসা সামগ্রী সহায়তা দিতে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, মাইলস্টোনে নিহতের সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। সেনাবাহিনীর প্রতি আস্থা আছে জানিয়ে ছাত্রদল নেতা বলেন, নিহতের সংখ্যা নিয়ে লুকোচুরির সুযোগ নেই। মাইলস্টোন কলেজের দুর্ঘটনা ঘটার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনীর উপর আমরা চরম আস্থা রাখতে চাই এবং ওনারা যে সংখ্যা বলেছেন সেই সংখ্যার উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। যতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু হিসাব নেওয়া খুবই সহজ, সুতরাং লাশের সংখ্যা কোনোভাবে লুকানোর কোনো অবকাশ নেই। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের শতভাগ চিকিৎসা নিশ্চিত করে নিহতদের জন্য ক্ষতিপূরণের দাবিও জানান ছাত্রদল নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী মনির হোসাইন, সরাসরি যাব তার কাছে। মনির, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও আক্রান্ত হয়ে ক্ষত নিয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে
কোমলমতি শিশুরা। আমরা এই মুহূর্তে আছি জাতীয় বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালে। এখানকার যদি সবশেষ তথ্য আপনি জানতে চান, যে সবশেষ তথ্য যদি বলতে চাই, সেটি হচ্ছে যে ভারত থেকে যেই মেডিকেল টিম অর্থাৎ চিকিৎসকদের দল এসেছিলেন 4 জনের, তারা সকাল 8:30টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসেন এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের যেই মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে তাদের সঙ্গে বৈঠক করেন এবং এখানে যারা দগ্ধ আছেন, অর্থাৎ 3 স্তরে এখানে দগ্ধ বলা হচ্ছে, আশঙ্কাজনক অবস্থায় আছেন 8 জন, যারা 8 জনই আইসিইউতে রয়েছে এবং বাকি যে সদস্যরা রয়েছে তাদের মধ্যে 13 জনের অবস্থা গুরুতর রয়েছে এবং বাকি 23 জন ইন্টারমিডিয়েট অর্থাৎ প্রাথমিক পর্যায়ের যেই বেডগুলোতে আছে সেগুলো আছে বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে। সেসব রোগীদের আসলে খোঁজ খবর নিয়েছে ভারতের যে চিকিৎসকরা এসেছেন তারা। এবং আরও একটি তথ্য আমাদের কাছে এসেছে, যে সেটি হচ্ছে চীনের একটি চিকিৎসক দলের সঙ্গেও কিন্তু এখানকার যে মেডিকেল বোর্ড আছে তাদের কথা হয়েছে এবং চীন থেকে একটি মেডিকেল টিম দেশে আসতে পারে বলেও আমরা জানতে পেরেছি। তবে সেটি কখন নাগাদ আসবে কিংবা কবে আসবে এবং তারা আসলে কতজন আসবে সেটি ব্রিফিংয়ের মাধ্যমে অবশ্যই গণমাধ্যমকে জানানো হবে বলে জানানো হয়েছে। তবে সেই ব্রিফটি আসলে কখন হবে সেটি এখনও বলা হয়নি এবং সবশেষ যেটি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত 44 জন এখানে চিকিৎসাধীন রয়েছে এবং এর আগে আমরা যেটি দেখেছি দুপুরে ছাত্র দলের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী দেওয়া হয়েছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। বার্ন ইনস্টিটিউটে সেখানেও আসলে কথা বলেছিলেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি আসলে যেটি বলছিলেন যে দপ্তরা আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। তো বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। মনির হুসাইন, জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাইলস্টোন কলেজের 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে নিহতদের স্মরণে আগামীকাল সারা দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয়। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে অংশ নেন উপদেষ্টারা। সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ, 1 মিনিট নীরবতা পালন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ গেছে একই পরিবারের 3 চাচাতো ভাইয়ের। সকালে দিয়াবাড়ির তারার থেকে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব। এ সময় কবর জিয়ারত ও মোনাজাত করে হতাহত পরিবারের পাশে থাকার কথা জানান বিএনপি মহাসচিব। ভাই, বন্ধু, খেলার সাথী, তৃতীয় শ্রেণীর উমায়ের নূর আশিক, দ্বিতীয় শ্রেণীর বোরহান উদ্দিন বাপ্পি আর চতুর্থ শ্রেণীর শিশু মাহিদ হাসান আরিয়ান এখন পাশাপাশি কবরে শায়িত। মাইলস্টোন ট্র্যাজেডি কেড়ে নিয়েছে একই পরিবারের 3 শিশুর প্রাণ। পিঠাপিঠি 3 চাচাতো ভাই আর হাসবে না, খেলবে না, একসঙ্গে যাবে না স্কুলে। চিরদিনের জন্য হয়েছে ছুটি, শোকে পাথর পরিবার। টিফিনের বক্সটা ওর মার হাতে দিয়ে হাসি মুখে ওর লাঞ্চ বক্সটা নিছে, কিন্তু মনে হয় না আমার ছেলে লাঞ্চ খাইতে পারছে, কিন্তু আমার ছেলের পাও চলে না স্কুলের দিক যাইতে। শোকাস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবেদনা জানান পরিবারের সদস্যদের। বাড়ির পাশেই শায়িত 3 শিশুর কবর জিয়ারত করেন। মহাসচিব বলেন, পুরো জাতির মতো শোকাহত বিএনপিও। এই পরিবারের ভবিষ্যৎ, এই পরিবার তাদের যে ব্যথা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, শেয়ার করে নেব। আপনারা আল্লাহর কাছে আমরা এই দোয়া করি আপনারা এই কষ্ট সহ্য করে দাঁড়াবেন। পরে 3 শিশুসহ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের জন্য মোনাজাত করেন বিএনপি মহাসচিব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। প্রায় 1 ঘন্টার স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত 3টার দিকে ফিরোজায় ফেরেন তিনি। লন্ডনে চিকিৎসা নিয়ে ফেরার পর দ্বিতীয়বারের মতো তার স্বাস্থ্য পরীক্ষা করা হলো।
বুধবার রাত 1টা স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের ফিরোজা থেকে বেগম জিয়া বের হন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। লন্ডনে চিকিৎসা নিয়ে ফেরার পর দ্বিতীয়বারের মতো পুলিশি প্রোটোকলে বনানী হয়ে এগিয়ে যায় বেগম জিয়ার গাড়ি বহর। সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন নেতাকর্মীও। 1:30টার দিকে এভার কেয়ারে পৌঁছায় গাড়ি বহর। এরপর প্রায় 1 ঘন্টা ধরে চলে স্বাস্থ্য পরীক্ষা। 2:30টার দিকে আবারও বেগম জিয়া রওনা দেন তার গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে। 3টার দিকে হাসপাতাল থেকে বাসায় পৌঁছান বেগম জিয়া। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান বেগম খালেদা জিয়া। টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে নেওয়া হয় ছেলে তারেক রহমানের বাসায়। সেখান থেকে প্রায় 4 মাস পর গত 5 মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে গ্রেফতারের পর নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আজ তাকে তোলা হবে আদালতে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ABM খায়রুলের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় জুলাই আন্দোলনে হত্যা মামলা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের অভিযোগেও একটি মামলা রয়েছে দেশের 19তম এই প্রধান বিচারপতির বিরুদ্ধে। আওয়ামী আমলে কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে প্রধান বিচারপতি করা হয়েছিল। তাকে অবসর গ্রহণের কয়েকদিন আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন খায়রুল হক। অভিযোগ আছে, রায়ের পুরস্কার হিসেবে খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়। বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগে সরকার পতনের পর থেকেই তাকে গ্রেফতারের দাবি ওঠে। বিচার বিভাগ দলীয়করণ ও গণতন্ত্র ধ্বংসের অন্যতম কারিগর বলা হয় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে। বিএনপির আইনজীবীরা বলছেন, তার মুখ্য উদ্দেশ্যই ছিল রাজনৈতিক ইস্যুকে আদালতে টেনে সপক্ষে রায় দিয়ে পতিত আওয়ামী সরকারকে সুবিধা পাইয়ে দেয়া। সেই চেষ্টার সর্বশেষ নজির ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা। এছাড়া বেগম জিয়াকে বাড়ি ছাড়া করা নেপথ্যে খায়রুল হককে দায়ী করেন আইনজীবীরা। 1998 সালে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান ABM খায়রুল হক। 2 বছর পর তাকে স্থায়ী করা হয়। 2010 সালে এসে জ্যেষ্ঠ 2 জন বিচারপতিকে ডিঙিয়ে করা হয় 19তম প্রধান বিচারপতি। খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েই রাজনৈতিক নানা বিষয়ে কোর্টে টেনে সপক্ষে রায় দিয়ে আওয়ামী লীগকে সুবিধা পাইয়ে দেওয়া। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক থেকে সরানো, বেগম জিয়াকে মইনুল রোডের বাড়ি ছাড়া করার নৈপথ্যও ছিলেন তিনি। এই খায়রুল হককে অনেক আগে গ্রেফতার করতে পারতেন। আমাদের বিশ্বাস, আগেও বলেছি, এখনো বলি, তখন বলেছি খায়রুল হক পালাতে পারে না, এই দেশেই আছে, সরকার ইচ্ছা করলে গ্রেফতার করতে পারেন। খায়রুল হক দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের শেষ পেরেক মারেন অবসরে যাওয়ার 7 দিন আগে। এক খোঁচায় বাতিল করে দেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। শুধু তাই নয়, সংক্ষিপ্ত রায়ে পরবর্তী 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে পারে বলা হলে পূর্ণাঙ্গ রায়ে তা পাল্টে দেন সাবেক এই প্রধান বিচারপতি। বিএনপির আইনজীবীরা বলছেন, গণতন্ত্র হত্যা ও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর প্রধান স্থপতি ছিলেন খায়রুল হক। অর্থাৎ শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিলেন এই অবিচারক খায়রুল হক। সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে একজন জ্ঞান পাপী। বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের জন্য জনতার আদালতে খায়রুল হকের বিচার দাবি করেছেন দলটির আইনজীবীরা। তার মাধ্যমে ক্ষমতা এসেছিল, তারপরে খায়রুল হকের উপর তারা নির্ভর করেছিল। খায়রুল হক সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে, দেশের সংঘাতের সৃষ্টি করেছিল। এবং রায়টা সে ওপেন কোর্টে শর্ট জাজমেন্ট দিয়েছিল। রিটায়ার করার পর যেসব সে প্রধান বিচারপতি নয়, এমনি বিচারপতিও নয়, প্রায় 16 মাস পরে সেই রায়টা পূর্ণাঙ্গ রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। তবে খায়রুল হককে গ্রেফতার বিচার বিভাগের জন্য শুভকর নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। বিচারের নামে কেউ যাতে অবিচারের শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তার। দেশের বিচারালয়ে যারা দায়িত্ব পালন করেন তাদের কর্মকাণ্ডের সঙ্গে জাতীয় ভাবমূর্তি জড়িত। ফলে যখন একজন ব্যক্তি বিশেষের ব্যাপারে আইন ভঙ্গের অভিযোগ আসে তখন মূলত বিচার বিভাগ
এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। শেখ হাসিনা পতনের আগ পর্যন্ত আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন খায়রুল হক। 5 আগস্টের পর আত্মগোপনে চলে যান সাবেক এই বিতর্কিত প্রধান বিচারপতি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। তাকে দেশের সবচেয়ে বড় শত্রু আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার দেয়া রায় রাষ্ট্রবিরোধী। বিলম্ব হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় ধন্যবাদ জানান মির্জা ফখরুল। বিলম্ব হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে, সেটাই আমরা আশা করি। বিচার বিভাগ, যেটাকে আমরা মনে করি যে আপনার জুডিশিয়ারি সবচেয়ে বড় জায়গা, যেখানে আপনার সবচেয়ে আপনার মানুষের আস্থা থাকে, সেই আস্থা জায়গাটাকে সম্পূর্ণভাবে তিনি ধ্বংস করেছেন শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তাভাবনা, সেই কারণে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে বলে আমরা মনে করি। থ্যাংক ইউ। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনায় কমিশন গঠন করেছে সরকার। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন স্বতন্ত্র প্রতীকে করার সংশোধনী অনুমোদন দেওয়া হয়। 2015 সালে আইন সংশোধন করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন প্রতীক প্রবর্তন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। স্থানীয় সরকারকে শক্তিশালী ও জনবান্ধব করতে স্থানীয় সরকার সংস্কার কমিশন এই নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বন্ধ করার সুপারিশ করে। মাইলস্টোনের ঘটনা পুঁজি করেও ফ্যাসিবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিকে নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পথসভায় কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা বৃহস্পতিবার পৌঁছায় ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের বিভিন্ন সড়কে পদযাত্রা যোগ দেন দলের কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা। মিছিলটি শহরের পৌর মুক্তমঞ্চ সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রকাশ করে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, মাইলস্টোনের ঘটনা পুঁজি করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ফেসিবাদীরা। তাদেরকে রুখতে ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি করেন। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফেসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, এই সংস্কার প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে দৃশ্যমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। ওই আওয়ামী লীগের গুন্ডারা যাদেরকে শহীদ করেছে, সেই আওয়ামী লীগের গুন্ডাদেরকে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। দেশের প্রতিটি জেলায় উন্নয়নের সুষম বন্টনের দাবি জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার, নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বন্টন হতে হবে। এর আগে শহরের সার্কিট হাউসে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন দলটির কেন্দ্রীয় নেতারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। শুধু পরিবার নয়, নিজ কার্যালয়ের গাড়ি চালকদেরও প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে। অসামান্য অবদানের স্বীকৃতির কোটায় দেয়া এসব সুবিধার নথি জব্দ করেছে দুদক। সংস্থাটি বলছে, এই কোটায় সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত 15 গাড়ি চালককে ঢাকার ঝিলমিল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে শুধু নিজ পরিবারের সদস্যদের জন্যই নয়, তার কার্যালয়ের গাড়ি চালকদের জন্যও রাজুকের প্লট বরাদ্দের ব্যবস্থা করেছেন, এমন অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
সম্প্রতি রাজুক কার্যালয়ে অভিযান চালায় দুদক। সেই অভিযানে মেলে ড্রাইভারদের প্লট বরাদ্দ দেওয়া সংক্রান্ত নথিপত্র। জানা যায়, অসামান্য অবদানের স্বীকৃতি কোটায় সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত মোট 15 জন গাড়ি চালককে ঢাকার ঝিলমিল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। নথি বিশ্লেষণে আরও দেখা গেছে, 2 জন চালক পেয়েছেন 3 কাঠা করে জমি, 3 জন পেয়েছেন 5 কাঠা করে। রাষ্ট্রের জন্য তাদের কী অবদান তা কোনো নথিতে স্পষ্ট নয় বলে জানিয়েছে দুদক। প্লট বরাদ্দের তালিকায় আরও আছে 45 জন ব্যবসায়ী, 2 জন বাংলাদেশি ব্রিটিশ নাগরিক, কয়েকজন সাংবাদিক, বিচারপতি ও অন্যান্য পেশার ব্যক্তি। তবে তাদের সবাই কিভাবে এই কোটা প্রাপ্য হলেন তাও প্রশ্নবিদ্ধ। এদিকে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক অবৈধভাবে প্লট নেয়ার প্রাথমিক প্রমাণ পাওয়ায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক। অন্যদিকে মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর বিরুদ্ধেও মামলা করেছে দুদক। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী ফ্লাইট মাঝপথ থেকে ফিরে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানে থাকা 287 যাত্রীর সবাই নিরাপদে আছেন, শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG148 ফ্লাইট দুবাই থেকে সকাল 7:15টায় শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। সকাল 8:37 ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। মাঝপথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটি আবারও শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। বিকল্প ফ্লাইটে যাত্রীদের আনা হচ্ছে ঢাকায়। তবে বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, টেক অফের পর একটি সতর্কতামূলক বার্তা পাওয়ায় পাইলট নিরাপত্তার জন্য শাহ আমানতেই ফিরিয়ে নিয়ে যান বিমানটি। দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হচ্ছে না বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সচিবালয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে আশাবাদী বাংলাদেশ। যদিও ট্রাম্পের বাড়তি শুল্ক কার্যকরের আর মাত্র 1 সপ্তাহ বাকি থাকলেও দেশটির সঙ্গে দর কষাকষির জন্য তৃতীয় দফার আলোচনা কবে হবে তা এখনও নিশ্চিত নয় বাংলাদেশের জন্য। যুক্তরাষ্ট্রের পাল্টা 35% শুল্ক কার্যকরের আর 7 দিন বাকি। অতিরিক্ত শুল্ক হার কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 দফা আলোচনা শেষে তৃতীয় দফার অপেক্ষায় বাংলাদেশ। বাড়তি শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক কমাতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় সরকার এমন কিছু করছে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? এটা একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন। আমরা যা প্রচেষ্টা করছি তাহলে তার আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের দরকার হয় না। তাহলে তো মানে কোনো একটা নির্দিষ্ট কিছু মেনে নিয়ে কাজটা করে ফেললে হয়ে যায়। সো আমরা তো স্বার্থপূর্ণ করার প্রশ্ন আসলে পরিশ্রমের দরকার কেন? দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের আরোপিত শুল্ক কমানোর বিষয়ে আশাবাদী বাংলাদেশ। এর জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফের বৈঠকের অনুরোধও করা হয়েছে। গতিশীলভাবে এই জিনিসটা আগাচ্ছে বলেই তারা অলরেডি একটা অনলাইন মিটিং আমাদেরকে দিয়েছে চিঠির উপরে ভিত্তি করে, এবং এই অনলাইন মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তী কর্মকাণ্ড নিশ্চিত। যুক্তরাষ্ট্রের শুল্ক পদ্ধতি ও আইনি কাঠামোর কারণে লবিস্ট নিয়োগ দিয়ে আরোপিত বাড়তি শুল্ক কমানো সম্ভব নয় বলেও জানান উপদেষ্টা। এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সিম কেনার সংখ্যা 15 থেকে 10টিতে নামানো সরকার। এতে একজন গ্রাহকের নামে 10-এর বেশি নিবন্ধিত সিম থাকলে তা বন্ধ করা হবে। বিটিআরসির নির্দেশে এরই মধ্যে 15টি সিম আছে এমন গ্রাহককে খুদে বার্তা পাঠাচ্ছে মোবাইল অপারেটররা। শোভ খান জানাচ্ছেন বিস্তারিত। এতদিন জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট দিয়ে সর্বোচ্চ 15টি মোবাইল সিম কেনার সুযোগ পেতেন একজন গ্রাহক। তবে সেই সুযোগ এবার কাটছাঁট করল সরকার। বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় 50 লাখ সিম বিক্রি করে 4 মোবাইল অপারেটর। যা পর্যালোচনা করে বিটিআরসি বলছে, একদিনে একই গ্রাহক 2-এর অধিক সিম নিবন্ধন করেছেন, যা অস্বাভাবিক। আবার 15টি সিম আছে এমন গ্রাহক একসঙ্গে 5 থেকে 6টির বেশি সচল রাখেন না। সব মিলিয়ে একজন গ্রাহকের বিপরীতে সিম সংখ্যা 15 থেকে 10টিতে নামানোর নির্দেশ দিয়েছে বিটিআরসি। এটা দ্রুতই বাস্তবায়ন হয়ে যাবে।
বর্তমানে প্রায় 6,76,00,000 ব্যবহারকারীর হাতে সিম আছে 18,62,00,000 মতো। নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের মধ্যে। সিমের কারণে অপরাধ বেড়ে যাচ্ছে। প্রতারণা করবে সে 10টা হোক 15টা হোক সব দিক দিয়ে করতে পারবে। একটা ফ্যামিলির 10টা সিম যথেষ্ট, 10টা নাম্বার ব্যবহার করবে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে 26 লাখ গ্রাহকের 67 লাখ সিম বন্ধ হবে। *16001# ডায়াল করে নিবন্ধিত সিম সংখ্যা জানা যাবে। থাকছে গ্রাহক সেবা কেন্দ্রের সহযোগিতাও। 30 অক্টোবর পর্যন্ত পছন্দমতো সিম বন্ধ করার সুযোগ পাবেন গ্রাহকরা। কোনো সিম আপনি ডিসকন্টিনিউ করতে চান, আপনি সেই অপারেটরের আপনি যদি সেবা সেন্টারে যান, আপনি কিন্তু তখন সেটা ডিসকানেক্ট করতে পারবেন। আইওটির সাথে যে সিমগুলো যাবে সেগুলো ডেফিনেটলি এই ক্যাপের মধ্যে আসাটা ঠিক হবে না। এই সুযোগ না নিলে 30 অক্টোবরের পর গ্রাহকের 10-এর বেশি সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে মোবাইল অপারেটররাই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কর্মকর্তা কর্মচারীদের পোশাক বিষয়ক নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের বিষয়ে স্ব বিভাগীয় সভার আলোচনায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। মুখপাত্র জানান, পোশাক পরিধানের বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত বা কোনো সার্কুলার জারি করা হয়নি। সংবাদ মাধ্যমে বিষয়টি জানতে পেরে গভর্নর নির্দেশ দিলে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। এর আগে বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ 2 থেকে পুরুষ ও নারী কর্মীদের জন্য নির্দিষ্ট পোশাক পরিধানের কথা বলা হয়েছিল। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 9টায় রাজধানীর গুলশানে রাজুক হাতিরঝিল ম্যানেজমেন্ট ভবনে এলিট কনভেনশনে হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শুরু হয় সংগঠনটির সদস্যরা তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে আসেন। এবার 33টি পদের বিপরীতে লড়ছেন 38 জন প্রার্থী। বিরতিহীনভাবে চলে এবং এটি চলবে বিকেল 4টা পর্যন্ত। ভারী বর্ষণে পাহাড় ধসে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সাজেকে আটকা পড়েছেন 425 জন পর্যটক। স্থানীয়রা জানান, রাঙামাটির বাঘাইছড়িতে গতরাতে ভারী বর্ষণ হয়। এতে সাজেকের বাঘাইঘাট সড়কের নন্দারাম, চাইল্লাতলি ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। কেউ হতাহত না হলেও সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন এরই মধ্যে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে। এই মুহূর্তে বিমান বিধ্বস্ত হওয়া মাইলস্টোন স্কুলের ক্লাসরুমে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাব তার কাছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে প্রাথমিক শাখা অর্থাৎ 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ঠিক সেই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমরা একটু দেখাতে চাই এই মুহূর্তে আমার সহকর্মীকে বলবো যে ঠিক বিমানটি এই জায়গায় এসে প্রথমে আসলে আঘাত হানে এবং আঘাত হানার পরপরই এটি আসলে বলা যায় যে মাটি দিয়ে এখানে প্রথমে আঘাত হানার পরে মাটি দিয়ে ক্রল করে এটি এখানে একটি তাল গাছ ছিল, সেই তাল গাছটি আসলে একেবারে বলা যায় যে ভেঙে চুরে নিয়ে ঠিক এখানে এই যে ক্লাসরুমটিতে সেই ক্লাসরুমের ঠিক আমরা সামনেই দাঁড়িয়ে রয়েছি এবং এই ক্লাসরুমটি হচ্ছে ক্লাস 3 স্কাই শাখা। মূলত ঠিক আমার বাম পাশে অর্থাৎ এই পুরো জায়গাটিতে কিন্তু মোট 6টি ভবন রয়েছে, অর্থাৎ 6টি শ্রেণীকক্ষ রয়েছে এবং 6টি শ্রেণীকক্ষ মূলত ক্লাস 3-র 2টি, ক্লাস 4-এর 2টি এবং ক্লাস 5-এর 2টি। এভাবে কিন্তু 6টি যে শ্রেণীকক্ষ রয়েছে। আপনারা এই মুহূর্তে যেই কক্ষটি দেখতে পাচ্ছেন সেটি ক্লাস 3-র স্কাই শাখা। মূলত এখানেই প্রথম আঘাত হানে বিমানটি, অর্থাৎ মাটি দিয়ে ক্রল করে এসে প্রথমে এখানে আঘাত হানে এবং আগুন লেগে যায়। আগুন লাগার এরপরে যেই কক্ষটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্কাউট শাখা ক্লাস 3-র, এরপরে দোয়েল শাখা ক্লাস 4-এর, এরপরে ক্লাস 4-এর আরও একটি শাখা এবং এরপরে যে দুটি সর্বশেষ পর্যায়ে যে দুটি রুম রয়েছে, শ্রেণীকক্ষ রয়েছে, সেই শ্রেণীকক্ষর কিন্তু ক্লাস 5-এর আরও দুটি শাখা, অর্থাৎ মোট 6টি শাখা এখানে রয়েছে ক্লাস 3, 4 এবং 5-এর। তো মূলত এখানে যেই ভবনটি আমরা এখন লক্ষ্য করছি যে এই ভবনের ভেতরে ইলেকট্রিক পাখাগুলো বাঁকা হয়ে গিয়েছে, এখানে কংক্রিটের যেই গ্রিল রয়েছে সেটি বাঁকা হয়ে গিয়েছে, অর্থাৎ বিভৎস একটি দৃশ্য কিন্তু বলা যায় যে এখানে দৃশ্য অবতারিত হয়েছে এবং এখানে ভেতরে যে প্রচণ্ড রকমের যে তীব্র গন্ধ, পোড়া গন্ধ এখনও কিন্তু এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে
এখানে কাঠের তৈরি যে চেয়ার আসবাবপত্র রয়েছে, সেই আসবাবপত্র যেখানে শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা তারা বসতেন, সেই আসবাবপত্রগুলো পুড়ে গিয়েছে এবং কংক্রিটের যেই গ্রিল রয়েছে সেই গ্রিলগুলো কিন্তু একেবারে পুড়ে গিয়ে বাঁকা হয়ে গিয়েছে এবং পুরো যেই ক্লাসটি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ভেঙে গিয়ে পুরোটা কিন্তু আসলে ভেঙে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়ে কিন্তু বিমানটি ভেতরে ঢুকে গেছে এবং সেটির যে জেট ফুয়েল সেটি ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে খুব সহজেই কিন্তু আগুন লেগে যায় এবং এর ভয়াবহতা মুহূর্তের মধ্যে কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়। এবং আমরা এখানে লক্ষ্য করছি যে বিমানের যে একটি ছোট্ট টুকরো, সেই টুকরোটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি, অর্থাৎ এই টুকরোটি এখানে আসলে পড়ে রয়েছে, সম্ভবত এটি বিমানের কোনো একটি টুকরো হবে এবং এভাবেই কিন্তু বলা যায় যে ছড়িয়ে ছিটিয়ে যেই ধ্বংসাবশেষ, সেই ছড়িয়ে ছিটিয়ে কিন্তু ধ্বংসাবশেষ কিন্তু এখন অবশিষ্ট রয়েছে। কিছুক্ষণ আগে এখানে আইএসপিআর এর পক্ষ থেকে আসলে এখানে গণমাধ্যম কর্মীদের নিয়ে আসা হয়েছে এবং আমরা এখানে এসেছি এবং আমরা দেখানোর চেষ্টা করলাম যে ভেতরে যে ধ্বংসযজ্ঞ, সেই ধ্বংসযজ্ঞের চিত্র। কিছুক্ষণ পরে আইএসপিআর এর পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে আসলে সর্বশেষ যে তথ্য, সেই তথ্যটি আসলে দেয়া হবে। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মূল ঘটনাস্থল, সেখান থেকে আমার হাতে থাকা সব শেষ। মাইলস্টোন কলেজের সামনে থেকে সহকর্মী তোহা খান তামিম। দেশের বাইরের খবর, রাশিয়ার আমুর প্রদেশে 49 আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। সব আরোহীর মৃত্যুর খবর জানালো গণমাধ্যম। আন্তালোভ Al-24 মডেলের বিমানটি টিন্ডার শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ঘন বনাঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সময় বৃহস্পতিবার আন্তনোভ An-24 মডেলের যাত্রীবাহী একটি বিমান আমুর প্রদেশের ব্লেগোভসিস্ক থেকে টিন্ডা শহরের উদ্দেশ্যে যাত্রা করে। মাঝপথে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে রুশ গণমাধ্যম। বিমানে 49 আরোহী ছিলেন, যার মধ্যে 5 শিশু ও 6 ক্রু। বিধ্বস্তের আগে 570 কিলোমিটার দীর্ঘ এই রুটের শেষের দিকে হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটি। জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সাইবেরিয়ার টাইগা বনভূমির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় অদৃশ্য হয়ে যায় বিমানটি। পরে গন্তব্যস্থল থেকে 15 কিলোমিটার দূরে বিধ্বস্ত অবস্থায় বিমানটির সন্ধান মেলে। উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারকারী দল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে সেখানে। তবে ঘন বনাঞ্চল হওয়ায় উদ্ধার কাজ চালানো অত্যন্ত কঠিন। তুষার, পাহাড় আর ঘন গাছপালা দুর্গম পরিস্থিতি তৈরি করেছে। আন্তনোভ An-24 মডেলের বিমানটি তৈরি হয়েছিল 1950-এর দশকে। রাশিয়ায় এটি এখন সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। নিখোঁজ হওয়া বিমানটি আঙ্গারা এয়ারলাইন্সের, যারা পূর্বাঞ্চল ও পূর্ব সাইবেরিয়ার বিভিন্ন শহরের মধ্যে রুট পরিচালনা করে। এ ঘটনার পর রাশিয়ার আকাশপথে আবারও পুরানো মডেলের বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই মডেলের অনেক বিমানের কার্যক্ষমতা নিয়ে আগেও বিতর্ক ছিল। মডেলটির পুরানো প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নতুন করে এখন আলোচনায়। রাইসা জান্নাত, সময় সংবাদ। খেলার খবর, হোয়াইট ওয়াশের লক্ষ্যে আজ শেষ টি20তে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টানা 2 টি20 জয়ের পর এবার সফরকারীদের ধবল ধোলাইয়ের মিশন লাল সবুজের সামনে। বাংলাদেশের একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। ইমনকে বিশ্রাম দিয়ে ওপেনিংয়ে ফিরতে পারেন তানজিদ তামিম। এদিকে টানা 2 ম্যাচ হেরে চাপে পাকিস্তান। ঢাকায় চলছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায়। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী সাব্বির মিথুন। সবশেষ খবর জানবো, সরাসরি যাব তার কাছে। মিথুন, বেলা 2টা নাগাদ শুরু হয়েছে এসিসির এই এজিএম এবং সেই এজিএমকে ঘিরে তাদের সদস্যদের অর্ধেকের বেশি দেশ এই বৈঠকে সরাসরি উপস্থিত থেকে যুক্ত হয়েছেন এবং এছাড়াও অনলাইনে ভারত, শ্রীলঙ্কা, ওমান সহ বেশ কিছু দেশের প্রতিনিধিরা যুক্ত হয়েছেন। সব মিলিয়ে বলা যায় এশিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ কেমন হবে বা সামনে যে এশিয়া কাপটি রয়েছে তার ভবিষ্যৎ নির্ধারণে এই বৈঠকটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। হয়তো বেলা 4টা নাগাদ আমরা জানতে পারবো এই বৈঠক থেকে কী কী সিদ্ধান্ত আসলে এসিসি উপনীত
হয়েছেন এবং কি কি সিদ্ধান্ত আসলে এশিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে নেওয়া হবে। তবে সবচেয়ে বড় যে বিষয়টা বা গুরুত্ব যে বিষয়টি পাচ্ছে সেটা হচ্ছে এশিয়া কাপ। সেটার একটা আনুষ্ঠানিক বা আনুমানিক যে একটা তারিখ রয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বর প্রথম দিকে ধারণা করা হচ্ছে, বা ভারতীয় বেশ কিছু গণমাধ্যম জানাচ্ছে যে 5 তারিখ থেকে শুরু হয়ে বা 8 তারিখ থেকে শুরু হয়ে সেপ্টেম্বর প্রথম দিকেই আসলে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে এবং ভারত সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। অর্থাৎ যে একটা শঙ্কা ছিল যে ভারত পাকিস্তান ইস্যুতে যে অবস্থা, তাতে ভারত আলটিমেটলি এশিয়া কাপে অংশগ্রহণ করবে কিনা সেই জটিলতা কিন্তু অনেকটাই কেটে যাচ্ছে এবং আরব আমিরাতের দুটি ভেন্যুতে হয়তো 8 দল নিয়েই এই টুর্নামেন্ট মাঠে গড়াতে যাচ্ছে। এছাড়াও এসিসির যে সহসভাপতি পদ সেটাও খালি রয়েছে, সেই পদেও হয়তো কাউকে চূড়ান্ত করা হবে। এছাড়াও এশিয়া কাপের সামনের সার্কেলের হোস্ট কারা হবে, অর্থাৎ 27-এর পরে 29 বা 31 সালে এশিয়া কাপের আয়োজক সত্য কারা পাবে সেটাও আসলে নির্ধারিত হতে পারে এই গুরুত্বপূর্ণ এজিএম এর সভায়। আপনি যেমনটা জানেন যে 2 দিন ব্যাপী এই সভার প্রথম দিনে কিন্তু এজিএম হবে, এরপরে এখান থেকে প্রতিনিধিরা বের হয়ে বাংলাদেশের যে ম্যাচ রয়েছে আজকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ, তৃতীয় টি20 সেই মিরপুরে সেই ম্যাচ দেখতে এখানকার কর্মকর্তা বিন্দু যাবে। আমার কাছে এখন পর্যন্ত এসিসির এজিএম নিয়ে এই ছিল সব শেষ। সাব্বির মিঠুন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার, আজই তোলা হবে আদালতে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এবং স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। 4টি আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন। সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো পর্যালোচনায় কমিশন গঠন। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।